হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আলেকজান্ডারের পিসির দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক দুলেন্দ্র ভৌমিকের লেখা আলেকজান্ডারের পিসির শেষ পর্ব। প্রথম দিনের পালার নাম মহিষাসুরবধ। প্রথম দৃশ্যে মিন্টুর ভাই পিন্টু এসে দুর্গা বন্দনার মতো করে গান গেয়ে গেল। তারপরেই এক গাল দাড়ি লাগিয়ে একজন মঞ্চে এসেই বসে পড়ল। বসে বসে তপস্যা করতে লাগলো। সেই যুগে ভারতবর্ষে বিস্তর মুনি ঋষি ছিলেন এবং পাহাড়ে জঙ্গলে বসে নির্বিঘ্নে সাধনা করতেন। ইনি কোন মুনি কে জানে। এবার হাতে কমণ্ডলু নিয়ে ক্ষীণকায় এক বৃদ্ধের প্রবেশ। চুল দাড়ি সবই পাকা। ওই ধ্যানরত মুনির দিকে তাকিয়ে বললেন, বৎস মহিষাসুর, তোমার তপস্যায় আমি মুগ্ধ, সন্তুষ্ট। অমরত্ব ছাড়া আর যা তুমি প্রার্থনা করবে তাই আমার দ্বারা প্রাপ্ত হবে। আমি স্বয়ং ব্রহ্মা বলছি। মহিষাসুর উঠে দাঁড়িয়ে ব্রহ্মাকে বলল, এর আগেও দুবার এসে একই কথা বলে গিয়েছেন। এই বুড়ো বয়সে এমন পায়তারা করতে লজ্জা করে না? আমার অমরত্ব চাই। আমরা ম্যানেজার কার্তিক পালের দিকে তাকালাম। সুবলদা বললেন, কার্তিক বাবু, প্রজাপালক ব্রহ্মাকে মহিষাসুর এমন ভাষায় কথা বলছে কেন? কার্তিক পাল বললেন, দেব ভাষা আর অসুরের ভাষা কি এক হবে? এই যুগেও, এমনকি সব যুগেই ভাষা দিয়ে, ভাষার প্রয়োগ দিয়ে মানুষের রুচি, শিক্ষা এবং শ্রেণী চরিত্র বোঝা যায়। ততক্ষণে ব্রহ্মা বলতে শুরু করেছেন, দেব, দানব, রাক্ষস, কোনো জন্তু জানোয়ার তোমাকে বধ করতে পারবে না। স্বর্গ, মর্ত, পাতালের কোনো বীর পুরুষই তোমাকে বধ করার শক্তি পাবে না। এবার তুষ্ট হও বাবা মহিষাসুর। ব্রহ্মা চলে যেতেই নিজের বুকে নিজে করাঘাত করে মহিষাসুর অট্টহাস্য করতে করতে প্রস্থান করল। যাত্রার আসরে তো ড্রপ সিন ফেলা যায় না, তাই একজন চলে যেতেই সঙ্গে সঙ্গে আর একজনকে আসরে আসতে হয়। মহিষাসুরের দাড়ি খুলে মেকআপ বদলাতে যে সময় লাগবে, ততক্ষণ যাতে আসর ফাঁকা না থাকে তাই বিবেক বেশে পিন্টু এসে গাইতে লাগলো, ওরে কি ভুল করিলেন ব্রহ্মা, এবার দেবতাদের দেখতে হবে অষ্টরম্ভা। ভুলের মাসুল গুনবে কে? বল রে ব্রহ্মা, বল। বল বলে বিবেক এমন লম্বা টান দিল যে থামতেই চায় না। তখনই পোশাক বদলে মহিষাসুর আসরে এলো। তার পাশ কাটিয়ে বিবেকের প্রস্থান। শুরু হলো মহিষাসুরের অত্যাচার। অনেকক্ষণ অত্যাচার করার পর স্বর্গের উর্বশীকে ধরে বলল, উর্বশী, ইন্দ্র তার রাজ্য ছেড়ে আমার ভয় কেটে পড়েছে। স্বর্গের গদি এখন আমার। এবার নাচো। উর্বশী বলল, না, আমি অসুরের সামনে নাচি না। মহিষাসুর তলোয়ার বের করে উর্বশীকে বলল, নাচ তেরা বহুত প্যারা হ্যায়। উর্বশী হিন্দিতে জবাব দিল, হ্যাঁ, এ পা দুখানা মেরা জান হ্যাঁ। মহিষাসুর বলল, ये पा मुझे दे दे उर्वशी, मुझे दे। এই সময় ছড়ি নিয়ে শিবদাসবাবু আসরে এসে মহিষাসুরকে ধমক দিয়ে বললেন, এসব কি হচ্ছে? পুরাণে অথবা মহিষাসুরের স্বর্গ অ্যাটাক করার সময় উর্বশীর পা কাটার কথা কোথায় লেখা আছে? উর্বশী হচ্ছেন... বিপদ আর বাড়তে না দিয়ে সুবলদা নিজেই ম্যানেজার কার্তিকবাবুকে সঙ্গে নিয়ে আসরে উঠে গিয়ে শিবদাসবাবুকে প্রায় চ্যাং দোলা করে নিয়ে এলেন। তারপর থেকে বেশ চলছিল। দেবসেনাপতি কার্তিক আসরে এসে কয়েকটা গরম গরম কথা বলতেই হঠাৎ তার কথা বন্ধ হয়ে গেল। আমরা দেখলাম আসরে ঢুকছে একজন কাবুলিওয়ালা। মহিষাসুর বধপালায় কাবুলিওয়ালা কি সূত্রে আসবে? কার্তিকবাবুকে জিজ্ঞেস করার পর তার জবাব পাওয়ার আগেই কাবুলিওয়ালা বলে উঠল, ड्रेस बदल करके मुझे धोखा देता, आज देवता का ड्रेस लिया। अरे भाई, असली ना हो तो सूद दे दो, क्यों ऐसा करता?
কিন্তু কাবুলিওয়ালাকে আসর থেকে বের করবে কে? বের তো করতেই হবে। আমাদের আসরের দিকে যাওয়ার জন্য পা বাড়াবার সঙ্গে সঙ্গে দর্শকদের মধ্যে তীব্র ঝাঁঝালো একটি মহিলা কণ্ঠ বলে উঠল, এই কাবলে, তোর তো সাহস কম নয়, তুই কার্তিককে হেনস্থা করছিস? জানিস কার্তিকের পুজো করে তার আশীর্বাদেই আমার ভাইয়ের ঘরে গদা জন্মেছে। তোকে আমি ঝেঁটিয়ে বিদেয় করব। কাবুলিওয়ালা ভীত চোখে দর্শকদের দিকে তাকালো। গদা বলল, কেসটা যখন পিষে নিয়েছেন তখন ঠিক ট্যাকল করবেন। কাবুলিওয়ালা এদিক ওদিক দেখে ধীরে ধীরে চলে গেল। শুধু ফিসফিস করে ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, क्या जमाना है, जिनाना भी गुंडा बन गया। এরপর আবার যাত্রা চলতে লাগলো। স্বর্গহারা দেবতারা এখন অর্থহীন, তাই যুদ্ধের খরচ মহাশক্তির আবাহনে যজ্ঞের খরচের জন্য প্যালা বেরোলো। যে ইন্দ্র সেজেছিল তার হাতে একটি থালা আর উর্বশীর হাতে একটি থালা নিয়ে দুজনে আসরের দুদিকে ঘুরে ঘুরে পয়সা সংগ্রহ করতে লাগলো। 4 আটানার তখন মূল্য ছিল, 7 আনায় 1 সের চাল পাওয়া যেত। অতএব থানায় দেবতাদের যুদ্ধ আর মহাশক্তির যজ্ঞের জন্য গ্রামের মানুষ বিশেষ কার্পণ্য দেখালো না। কেউ কেউ থালায় একটা সিকি বা 2 আনা দিতে দিতে ইন্দ্রকে বললেন, লড়ে যান ভাই, লড়ে যান, গোটা গ্রাম আপনাদের সঙ্গে আছে। উর্বশী প্যালা নিয়ে শিবদাসবাবুর কাছে যেতে শিবদাসবাবু পকেটে হাত ঢুকিয়ে বললেন, ওষুধে স্বর্গদখলের যত কাহিনী লেখা হয়েছে তার কোথাও কিন্তু উর্বশীর পা কাটার কথা লেখা নেই, সে চেষ্টারও কোনো উল্লেখ নেই। তাছাড়া এইসব কাহিনীর ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। যেমন পঞ্চদশ শতাব্দীতে। উর্বশী ধৈর্য হারিয়ে ফেলে বলল, সেই যে পকেটে হাত ঢুকিয়েছেন তা তো বের করছেন না, এবার কিছু ছাড়ুন। শিবদাসবাবু বললেন, ও হ্যাঁ, বলে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছতে লাগলেন। উর্বশী কড়া চোখে তাকিয়ে বলল, সবে রুমাল বেরোলো, এতক্ষণ ঠায় দাঁড় করিয়ে পুরাণের কাঁথা বুনে গেল, কিপটে বুড়ো। প্যালা তুলে ফিরে আসার পর শুরু হলো মহাশক্তির আবাহনে মহাযজ্ঞ। বড় বড় কয়েকটা টর্চ লাইট, সেই টর্চের কাছে লাল নীল কাগজ লাগিয়ে আসরের উপর আলো ফেলা হচ্ছে। তবলায় গুড় গুড় শব্দ, 2খানা মালসায় ধুনো দিয়ে ধূপের ধোঁয়া করে রাখা হয়েছে। গ্রিন রুম থেকে মাইকে ম্যানেজার বীরেন ভদ্র স্টাইলে বলে চলেছেন, মা জাগো, মা জাগো, মা দুর্গা দুর্গতি নাশিনী, মহিষাসুর বধং নিমিত্তে তব শুভ আবির্ভাব, মা ফরন চলে আও, ওং স্বাহা ওং স্বাহা ওং স্বাহা। গ্রিন রুমে দুর্গা নিজেও দুর্গতিতে পড়েছেন, তার চুল পাওয়া যাচ্ছে না। তিনি নাকি যজ্ঞের আগুন থেকে খোলা চুলে আবির্ভূতা হবেন, কিন্তু সেই খোলা চুল পাওয়া যাচ্ছে না। 10 দশেক আগে বাবা শ্রাদ্ধ হয়েছে, এখনো মাথায় ভালো করে চুল গজায়নি। 5-6 দিনের বাসি দাড়ির মতো মাথায় চুল গজিয়েছে। ম্যানেজার কার্তিক পাল সবই বুঝতে পারছেন, তাই চণ্ডী পাঠের ঢঙেই বলতে লাগলেন, মা জাগো, তব মুক্ত কেশ মম ঝোলায় অবস্থিতং, ভ্রমবশত ঘটনা ঘটমানা কেশ ধারণ পূর্বক দ্রুত আসরে গমনং মাতা দুর্গতি বিনাশিনী, মা জাগো জাগো। কে বলবে এই দুর্গা সেজেছে একজন ছেলে? এমন মানিয়েছে যে আমরা যারা গ্রিন রুমের ভিতরেই ছিলুম তারাও অবাক হয়ে গেলুম। আসরে ধোঁয়া, তার মধ্যে দিয়ে দুর্গা আসরে যেতেই গ্রিন রুম থেকে মাইকে জোড়া শঙ্খ বেজে উঠল, সঙ্গে ঢাকের মতো বাদ্যি। দুর্গার আবির্ভাব দৃশ্য এমন হিট করে গেল যে আসরে উলুধ্বনি উঠল। অনেকেই হাত জোর করে মা, মা গো বলে টুকরে টুকরে ডাকতে লাগলো। সুবলদা আমাকে জড়িয়ে ধরে আনন্দের চোটে বলে ফেললেন, 3 cheers ফর বালক সংঘ, 3 cheers টনসা যাত্রা। দুর্গার এহেন জনপ্রিয়তা দেখে কার্তিক পাল নির্দেশ দিলেন, এটা পালার হিট অ্যান্ড হট মোমেন্ট,
দুর্গার হাতে প্যালার থালা দিয়ে দর্শকদের কাছে পাঠাও, সঙ্গে বল্লমধারী দুজনকে দাও। তাই হলো। দুর্গা যুদ্ধের খরচ এবং শরণার্থী শিবিরে আশ্রিত দেবতাদের খাবার জন্য অর্থ ভিক্ষে করতে নেমেছেন। দুর্গাকে কেঁদে কেঁদে ভিক্ষে করতে দেখে আমাদের পাড়ার আশুপাল দুর্গার কাছে এসে হাত জোর করে বললেন, মা তুমি কেঁদো না, আমরা তোমার সন্তান রয়েছে কি করতে। আজই আমি 1 বস্তা চাল ডাল আর আটা পাঠিয়ে দিচ্ছি। দেবতাদের শরণার্থী শিবিরে কি খিচুড়ি রুটি চিড়ে গুড় এসব চলে? দুর্গা বললেন, বাবা দেবতাদের শরণার্থী শিবিরে যা ভালোবেসে পাঠাবে তাই চলবে। মাছ মাংস পাঠাতে পারো, তবে তোমাদের মর্তের শরণার্থী শিবিরের মতো এখানে খাদ্য বন্টনে কোনো বৈষম্য নেই। এই প্যালার থালায় 1 টাকা 2 টাকার নোটের সঙ্গে একটা 10 টাকার নোট দেখে ম্যানেজার চমকে গেলেন। অসুরবধের দৃশ্য তো চমকপ্রদ। অসুরের বুকে ত্রিশূল মারতেই তার বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোলো। এসব কায়দা। লাল রং ভরা বেলুন ত্রিশূল দিয়ে খোঁচা দিতেই অসুর আর্তনাদ সহ সেই বেলুনটা বুকে চেপে ধরতেই রক্ত বেরোতে লাগলো। এরপর মা দুর্গার গলার মালা নিলামে উঠল। 5 টাকা থেকে ডাক শুরু হয়ে শেষ পর্যন্ত 25 টাকায় সেই মালা কিনে নিলেন আশুপাল। গদার পিসি কার্তিকের মালা কিনলেন 10 টাকায়। উর্বশীর মালার দাম উঠল 15 টাকা। টনসা যাত্রার শিল্পী কর্মী আর ম্যানেজার সবাই খুশি। রাত্রে গরম ভাত, মুসুরি ডাল, ঝিরিঝিরি আলু ভাজা আর বড় মাছের ঝোল। বড় তৃপ্তি করে সবাই খেলো। যে মহিষাসুর সেজেছিল সে কার্তিক পালকে বলল, এখানেই যদি 7 দিনের জায়গায় 10 দিন পালা গায় তাহলে বেশ হয়। প্রথম দিনের পালার পর থেকেই বালক সঙ্গের সদস্যরা জামার কলার তুলে হাঁটতে লাগলো। মহিষাসুর আর দুর্গার বাগযুদ্ধে অসুর এবং দুর্গা যে 12 কয়েক তোকে লরি চাপা দিয়ে মারবো কিংবা নিকুচি করেছে তোর ব্রহ্মার বরদান, এসব সংলাপের ত্রুটি কেউই মনে রাখল না। শুধু শিবদাসবাবু সকালবেলা বাজার যাওয়ার পথে সুবলদাকে ডেকে জিজ্ঞেস করলেন, স্বর্গে কি আলু পোস্ত রান্না হতো? কার্তিক কেন বলল আজ আলু পোস্ত খেয়ে যুদ্ধে যাব? সুবলদা একটা ছোট্ট হাই তুলে বললেন, স্বর্গে তো পোস্ত চাষ হতো, বিশাল পোস্ত উদ্যান আছে। সে কি? বলে শিবদাসবাবু চলে গেলেও কথাটা পুরোপুরি বিশ্বাস করলেন না। বালক সংঘের কোনো সদস্যকে দেখলেই লোকে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করতে লাগলো, হ্যাঁ রে আজ কি পালা? যাকে জিজ্ঞেস করা হতো সেই মুচকি হেসে বলতো, গেলেই দেখতে পাবে। এছাড়া কি বা বলবে, কারণ তারা নিজেরাই জানে না আজ কি পালা হবে। কি পালা হবে সেটা ঠিক হয় ম্যানেজার কার্তিক পালের কথায়। কার্তিক পাল ক্লাবের সম্পাদক আর বয়স্ক সদস্যদের জিজ্ঞেস করেন এবং বয়স্ক সদস্যরা বেশি চাঁদা যারা দিয়েছেন তাদের জিজ্ঞেস করে তারপর পালা ঠিক হয়। টনসা যাত্রার এই হচ্ছে বিশেষত্ব। দ্বিতীয় দিন বিকেলেই ঘোষণা হলো আজ পালা অভিমন্যুবধ। দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গেল। মহিষাসুর বধের স্মৃতি তাদের বড্ড বেশি আশাবাদী করে তুলেছিল। প্রথম দৃশ্যে শ্রীকৃষ্ণ এসে যুদ্ধের বার্তা দিলেন। যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। তৃতীয় দৃশ্যে ভীম ঢুকলেন, কাঁধে বেশ বড় সাইজের গদা। ম্যানেজার কার্তিক পাল বারবার ভীমকে সাবধান করে দিয়ে বলেছেন, এই গদা সেই ধনেখালির মতো ব্যাপার যেন না হয়। গদা কাঁধে থাকলেই হবে, ওটা নিয়ে বেশি ঘোরাতে যাস না। ধনেখালি বাজারের মতো হাত ফসকে গদা গিয়ে পড়বে দর্শকদের মধ্যে, খুব সাবধান। গদা কাঁধে ভীমরূপী গদা আসরে এসে ম্যানেজারের সতর্কবাণী মনে রেখেই অভিনয় করছিল। অভিমন্যু যখন চক্রব্যূহে প্রবেশ করার কথা বলছে তখন ভীম বলে উঠলেন, কোনো চিন্তা করিস না, আমি তব দ্বার ও রক্ষী। কই হ্যাঁ মাইকিলাল, এমন ধোলাই দেব যে বাপের নাম ভুলিয়ে ছাড়বো। ধৃতরাষ্ট্র জেঠু নেহাত জেঠু, তাই প্রতিবন্ধী, তাই চেপে বসে আছি। অভি
তোর কোনো চিন্তা নেই, তুই চক্রবুহে সে দিয়ে যা। বলেই মাথার উপর গদা নাচাতে লাগলেন। ম্যানেজার বিপদের আভাস পেয়ে বিবেককে বললেন, ফিন্টে, আসরে গিয়ে গান ধর, গদাকে সাবধান কর। পিন্টে বিবেক। যাত্রার আসরে যখন তখন বিবেকের ঢোকার অধিকার আছে। পিন্টুও আসরে এসে গান ধরল, ওরে আমার গদা, সামলে রাখ তোর গদা, পালকর্তার কথা ভুলিস নে, ধনেখালির বাজারে সবার মাঝারে উদম করে চলবে চক্রবুহে, ওরে গদা রে। সেই লম্বা টান। ভীম বিষয়টা বুঝতে পেরে গদা না ঘুরিয়ে তাকে কাঁধে ফেলে চলে গেলেন। দর্শকদের মধ্যে এ নিয়ে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা গেল না। কিন্তু বিপদ হলো অভিমন্যু চক্রবুহে ঢোকার পর। অভিমন্যু চক্রবুহে ঢোকার কৌশলটা জানত, কিন্তু বেরিয়ে আসার কৌশল জানত না। অভিমন্যুর মুখে এই কথা শুনে যুধিষ্ঠির এবং ভীম দুজনেই বললেন, বাবা অভিমন্যু, তুমি যাওয়ার রাস্তা খুলে ভিতরে সে দিয়ে গেলেই আমরা যাব। যাও বাবা, যাও। এই চক্রবুহে ছিলেন কর্ণ, দুঃশাসন, কৃপাচার্য, দুর্যোধন, দ্রোণাচার্য, অশ্বত্থামা ও জয়দ্রথ, এই 7 জন। অভিমন্যু তো ঢুকে গেল। চক্রবুহের প্রবেশপথ পাহারা দিচ্ছেন জয়দ্রথ। সেদিন তিনি শিবের বরলাভ করায় অতিশয় শক্তিশালী ছিলেন। ওদিকে আসরের মুখে জয়দ্রথ, যুধিষ্ঠির আর ভীম তার সঙ্গে লড়াই করছেন। আসরের মধ্যে একা অভিমন্যু লড়ে যাচ্ছে 7 জন যোদ্ধার সঙ্গে। দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ চিৎকার করে বলল, অভিমন্যু, তুমিও জ্যাঠাদের গ্যাস খেয়ে মৃত্যুর মুখে এলে। 7 জনই যখন একযোগে অভিমন্যুকে আক্রমণ আঘাত করে চলেছে, তখন কোথা থেকে যে কি হলো তা বুঝে ওঠার আগেই 3 দিক থেকে লাঠি, ছাতা আরো কত রকম জিনিস নিয়ে লোকজন আসরে ঢুকে সপ্তরথীদের পেটাতে পেটাতে বলতে লাগলো, কজন বুড়ো মিলে এইটুকু একটা ছেলেকে পেটাচ্ছে, মার বেটাদের। শিবদাসবাবুর হাত থেকে লাঠি ছিনিয়ে নিয়ে একজন যুধিষ্ঠিরকে পেটাতে পেটাতে বলল, তুই যত নষ্টের গোড়া, দাবা খেলে সব হারিয়ে এখন ভাইপোকে মারার ব্যবস্থা। মহাভারতে যাই লেখা হোক, মানুষই মহাভারত। অভিমন্যু মরবে না, কেউ ওর গায়ে হাত দিলে সেই হাত ভেঙে পকেটে ভরে দেব। সপ্তরথীর অবস্থা বড়ই করুণ। কর্ণ আর দুর্যোধন ছাতা পেটা হয়ে কোথায় যে পালিয়ে গিয়েছেন কেউ বলতে পারছে না। দ্রোণ আর অশ্বত্থামা, বাবা গো বাঁচাও, কার্তিকদা বাঁচান। কিন্তু কোথায় কার্তিকদা? ম্যানেজার কার্তিক পাল গ্রিন রুম থেকে উধাও। কে একজন বলল, কার্তিক কি গণেশ জানি না, এক ভদ্রলোককে একটা ব্যাগ নিয়ে স্টেশনের দিকে ছুটতে দেখেছি। অশ্বত্থামার অবস্থা আরও করুণ। তিনি ছিলেন দ্বার রক্ষী। তাকে পিটিয়ে এমন করল যে তিনি বাজবার জন্য ঝাঁপ দিয়ে পড়লেন দর্শকদের মধ্যে। ফলে হাটে চোর ধরা পড়লে যা হয় তাই হলো। এরকম একটা কাণ্ডে গদার পিসি তো চুপ করে থাকার পাত্র নন। তিনি অভিমন্যুকে বললেন, আর ভয় নেই বাবা, আমার ছেলেকে বাড়ি থেকে দুধ আনতে পাঠিয়েছি, 1 গ্লাস গরম দুধ খেলেই শরীর চাঙ্গা। আমাদের কোবরেজ মশাইয়ের নাম শ্যামাপদ, সেই কোবরেজও আসছেন। সুবলদা বললেন, দর্শকদের রিয়াকশনটা বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু পালার সঙ্গে কতখানি ইনভলভ হয়ে গেলে এটা সম্ভব। বিদ্যাসাগরের মশাইয়ের মতো মানুষও নাকি মঞ্চে জুতো ছুঁড়েছিলেন। আমি বললাম, সবই তো বুঝলাম, এবার কি হবে? সুবলদা বললেন, দর্শকরা একটু শান্ত হোক, তার আগে ম্যানেজার কার্তিক পালকে খুঁজে বের করা দরকার। উনি গেলেন কোথায়? আমি বললাম, তিনি যে কোথায় গেলেন তা বোধহয় নিজেও জানেন না। যাত্রার আসরে তখন ছত্রাকার অবস্থা। মাটির সরা, চায়ের ভাঁড়, ছাতা, লাঠি ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কে যে কোথায় গিয়েছে কেউ জানে না। ওরা না ফিরলে তো যাত্রা শুরু হওয়ার কোনো চান্স নেই। আমরা ঘাবড়ে গিয়ে পরস্পরের মুখ চাওয়াচাই করতে করতে ভাবলাম, মহিষাসুর বধ দিয়ে যতটা নাম গেন করেছিলাম, অভিমন্যু বধে তার দ্বিগুণ ক্ষতি হলো। এই সময় যাত্রার আসর যে মাঠে বসেছিল, ঠিক তার পেছন দিক থেকে
মহিলা কণ্ঠে চিৎকার ভেসে এলো। কেউ যেন চিৎকার করে বলছে, কে আছো, বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। আমাদের পলাশডাঙ্গা এমনিতে খুব শান্ত গ্রাম, তবে মাঝে মধ্যে ছিচকে চোর আর ডাকাতের উৎপাত আছে। ডাকাতের সঙ্গে খালি হাতে মোকাবিলা করা যায় না, তাই পুলিশের পরামর্শে আমরা বাড়িটাকে ঘিরে ফেলে পুলিশকে খবর দিই। এবারও তাই হলো। এখনকার মতো তখন ঘরে ঘরে ফোন ছিল না। ফোন করতে যেতে হতো চৌধুরী বাবুদের বাড়িতে। চৌধুরী বাবুর বিধবা দিদি বললেন, আমি ফোন করছি। ফোন তুলে তখন নাম্বার চাইতে হতো, সরাসরি ফোন করা যেত না। নাম্বার বললে এক্সচেঞ্জ থেকে সেই নাম্বার ধরে দিত। নাম্বার ধরে দিতেই চৌধুরী বাবুর ফোনে রিং হলো। চৌধুরী বাবুর দিদি বললেন, বড় বিপদ, পলাশডাঙ্গার চৌদিঘি থেকে বলছি, তাড়াতাড়ি আসুন, সব ছত্রাকার হয়ে গেল। হ্যাঁ, যাত্রার আসরের অতি নিকটেই। সবাই মিলে ওই বাড়ি ঘিরে সান্ত্বনা দিচ্ছে। কিছু ভাববেন না, থানা থেকে ফোর্স আসছে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। প্রবলভাবে ঘন্টা বাজাতে বাজাতে দুটো দমকলের গাড়ি এসে থামল। গাড়ি থেকে জলের পাইপ নাবাতে নাবাতে একজন দমকল কর্মী বললেন, কই আগুন কই? কেউ একজন বলল, আগুন কেন, আগুন তো লাগেনি। সেই দমকল কর্মী রাগের মাথায় বললেন, তবে যে ফোনে এক মহিলা বললেন সব ছারখার হয়ে গেল, আপনারা ভেবেছেন কি? ন্যাড়ার বাবা ভিড় ঠেলে এগিয়ে এসে বললেন, সেই যখন পড়েছেন তখন একটু বাড়িটার ভিতরে দেখে যান, আমরা সবাই আপনার সঙ্গে আছি। দমকল কর্মী বললেন, ওই বাড়ির ভিতরে কি আছে, আগুন কি? ন্যাড়ার বাবা বললেন, আগে না, ডাকাত। দমকল কর্মী ভয় পেয়ে বলে উঠলেন, খালি হাতে ডাকাতের মোকাবিলা? ওরে বাবা, এইসব হবে না, পুলিশকে বলুন। যে ফোন করতে গিয়েছিল সে তখন বিরক্ত গলায় বলে উঠল, পুলিশকে ফোন করতে গিয়েই তো ভুল করে আপনাদের নাম্বার করে ফেলেছি। জরুরি নাম্বারের তালিকায় দমকল আর পুলিশ পাশাপাশি, তারপর হাসপাতাল, অ্যাম্বুলেন্স ইত্যাদি। ন্যাডার বাবার হাতে ছিল একটা সাইকেলের চেন। সেই চেনখানা দেখিয়ে বললেন, আমরাও নিরস্ত্র নই, আসুন স্যার, আপনার অভিজ্ঞতা আর আমাদের শক্তি। দমকল কর্মী আরো কয়েকজনকে সঙ্গে নিলেন। সেই সময় একটা রিকশার ওপর থেকে আমাদের সংঘের সম্পাদক নেবুদার বাবা ব্রজমোহনবাবু চিৎকার করে বলতে লাগলেন, রোকো রোকো, ধরে রোকো। রিকশাটা এসে থামতেই দেখলাম ব্রজমোহনবাবুর হাতে বেশ বড় সাইজের তলোয়ার, কিন্তু এত জং ধরা যে এটা দিয়ে একটা কচু গাছও কাটা যাবে না। ব্রজমোহন বললেন, ধার নেই বটে, ভার আছে, বুঝলি না, হাতে ধরে আনতে পারবো না বলে রিকশা করতে হলো। গলা না কাটলে কি হবে, একবার ঘষে দিয়ে রক্ত বের করতে পারলে ধনুষ্টঙ্কার থেকে বাঁচায় কে? আঘাত পেয়ে মাটিতে পড়বে, বাড়তিনেক শরীর বাঁকিয়ে হিক্কা তুলবে, তারপর ফিনিশ। চল দেখি কোথায় ডাকাত। তবে এই তলোয়ার আমি বইতে পারবো না, তোদের মধ্যে কেউ একজন ধরে নিয়ে চল। দমকলের কর্মী থেকে পলাশডাঙ্গা যারা অন্তত হাজির ছিলেন কেউই রাজি হলেন না, কিন্তু ডাকাত অভিযানে গিয়ে যেরকম জিনিস প্রত্যাশিত ছিল সেরকম কিছুই ঘটল না। পরিবর্তে যা ঘটল সেটা অপ্রত্যাশিত তো বটেই, অভূতপূর্বও বলা যায়। ঘরের মধ্যে ঢুকে দেখা গেল দুই ডাকাত মশারির মধ্যে বসে ভেউ ভেউ করে কেঁদে চলেছে। ডাকাত দুজন আর কেউ নয়, অর্জুন আর ভীষ্ম। তারা পাবলিকের হাতে মার খায়নি, শুধু খাওয়ার আশঙ্কাতেই কেঁদে যাচ্ছে। আর স্বামীর মশারি খাটানো বিছানার মধ্যে এই দুজনকে দেখে ভোলার ঠাকুমা এমন ভয় পেয়ে গিয়েছেন যে তখনও ঠকঠক করে কাঁপছেন আর কেঁদে চলেছেন। অভিমন্যুবধ পালা আর শেষ করা গেল না। কুরু পাণ্ডবরা কে যে কোথায় তার কোনো ঠিক নেই। কেউ কেউ মেকআপ খুলে জনগণের সঙ্গে মিশে গিয়েছে। দ্রোণাচার্যের দাড়ি কেন লাগানো হয়েছিল কে জানে, বেচারি দাড়ি খুলতে খুলতে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঘুগনি বিক্রেতা নিতাই ওকে চিনে ফেলেই চিৎকার জুড়েছিল, ওই যে ব্যাটা দ্রোণাচার্য যাচ্ছে, ওই ব্যাটাই তো কোচি অভিমন্যুকে। ব্যাস, আর বলতে হলো না, চারদিক থেকে
কই দ্রোণাচার্য, তোর চক্রব্যূহ বের করছি। দ্রোণাচার্যকে নিয়ে যখন টানা হ্যাচড়া চলছে তখন কিছু কিছু লোক প্যান্ডেল ভাঙচুর করার চেষ্টা চালাচ্ছে। তারই মাঝে একজন লোক নির্বিকারভাবে খাতা পেন্সিল নিয়ে কি যেন সব লিখে যাচ্ছেন। এই রকম একটা অবস্থায় এত শান্ত চিত্তে কিছু লেখা সম্ভব? সুবলদা লোকটির কাছে গিয়ে ধমকের সুরে বললেন, আপনি কি করছেন? লোকটি উত্তর দিল, আমি ফ্রেন্ডস ডেকোরেটার্সের লোক, কি কি ভাঙা হচ্ছে তা লিস্ট করছি। সুবলদা বেজায় রেগে গিয়ে বললেন, এখনো আসল ভাঙাভাঙি শুরু হয়নি। লোকটি সুবলদার দিকে তাকিয়ে বলল, সেটা আবার কখন? সুবলদার জবাব, যখন আপনার মাথা ভাঙা হবে। লোকটি, ও হ্যাঁ বলে আমাদের দিকে একবার তাকিয়ে তারপরেই এক দৌড়ে আসর ছেড়ে একেবারে রাস্তায়। সুবলদা অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে বললেন, এই সময় নেবুটা কোথায় গেল? আফটার অল নেবু বালক সঙ্গের সেক্রেটারি। আমি বললাম, কার্তিক পাল কেটে পড়েছেন শুনেই নেবু সাইকেল নিয়ে পিছনে ধাওয়া করেছে। গ্রিন রুমে তখন কড়া পাহারা। ওই পাহারা গ্রিন রুমের নিরাপত্তার জন্য। গ্রিন রুমের ভিতর তখন গদা, নেরু, সাইকেলে চেন হাতে নেরুর বাবা এবং নেবুদার বাবা ব্রজমোহন বাবু। তাকে মুহূর্তের জন্য তলোয়ার চালনা করতে হয়নি, করার কোনো প্রয়োজনও হয়নি। তবুও তিনি চেয়ারে বসে বসে হাঁপাচ্ছেন। এইমাত্র পকেট থেকে একটা ট্যাবলেট বের করে মুখে দিতে দিতে বললেন, জিভের তলায় ফেলে রাখি। ওই গ্রিন রুমেই বসেছিল অর্জুন, ভীষ্ম, শ্রীকৃষ্ণ, বিবেক আর অভিমন্যু। দ্রোণাচার্যকে পাবলিকের হাত থেকে এইমাত্র উদ্ধার করে গ্রিন রুমে দিয়ে গেল ক্লাবেরই কয়েকজন ছেলে। গ্রিন রুমের সব শিল্পী ভয় কাঁপছে। এখন আমাদের দেখে বলল, দাদা পালাতে আর হবে না, অন্যদের কার কি অবস্থা কে জানে। অভিমন্যু বধের পরেই সুভদ্রার পেলা বেরোনোর কথা। সুভদ্রা থালা হাতে বেরোবে, সঙ্গে পিন্টুর গান। সুভদ্রা বলল, মারের চোটে আজ আর পেলা বেরোবে না। আপনারা দাদা আমাদের প্রাণ নিয়ে ঘরে ফেরার ব্যবস্থা করুন, কোনো রকমে একটা ট্রেনে ঢুকিয়ে দিন। ভীমের গদাখানা নিয়ে বালক সংঘের একজন সদস্য এসে বলল, ভীমকে তো কোথাও পেলুম না, শুধু তার গদাখানা মুখুজ্জে জেঠুদের বাইরের বারান্দায় পড়েছিল। অর্জুন বলে উঠল, ভীম নেই? কালাচাঁদু কি গদা ফেলে কেটে পড়ল? ভীম আর আমাদের ম্যানেজার দুজনের কেটে পড়াটা রীতিমতো সন্দেহজনক। সুবলদা বললেন, মনে হচ্ছে অন্য ক্লাবের চক্রান্ত আছে। আমার কাছে এই মর্মে খবর আছে। এবার তদন্ত করে দেখতে হবে, তার জন্য সময় লাগবে। সুভদ্রাই আবার বলল, সে আপনারা তদন্ত করুন, করতেই থাকুন। তদন্তের ফল কখনো জানা যায় না, আরও জেনে আমাদের কোনো লাভও নেই। আমাদের যাওয়ার ব্যবস্থা করুন। সুবলদা ওদের সকলকে বোঝাবার ভঙ্গিতে বললেন, যা ঘটে গিয়েছে তার জন্য আমরা কেউ দায়ী নই। আপনাদের অভিনয় পলাশডাঙ্গার চৌদিকের দর্শককে এতটাই মোহিত করেছে যে আসরে আর্টিস্টদের ধরে ঠেঙিয়েছে। এই তো মোহিত হওয়ার নমুনা। রাগের গলায় বলল দ্রৌপদী। সে তখন নিজেই শাড়ি খুলে ফুল প্যান্ট পরে নিয়েছে, তার বস্ত্রহরণ করতে হয়নি। এই পালায় অবশ্য সেই পর্ব নেইও। সুবলদা বললেন, আবেগের বাড়াবাড়ি হয়ে গিয়েছে, অসংযত প্রকাশ। অনেক সময় এরকম হয়। যেমন ধরুন না, ব্রিটিশ থিয়েটারে একবার ওথেলো নাটক হচ্ছিল, সেখানে এমন অসংযত আবেগের প্রকাশ ঘটল যে ওথেলো অত্যন্ত বাস্তব অভিনয় করতে গিয়ে ডেসডিমোনাকে গলা টিপে খুনই করে ফেলল। সেই দেখে দর্শক রেগে গিয়ে ইয়াগো এবং ওথেলো দুজনকেই পিটিয়ে মেরে ফেলল। সুবলদার এই স্বভাবটা আমরা কয়েকজন জানি। যখন এমনি কথায় কোনো কাজ হয় না তখন প্রায়ই বিদেশের রেফারেন্স দিতেন। লোকেরা সবাই অত খোঁজ রাখত না বলে ভাবত, তাই তো এমনও তাহলে হয়। সুবলদার ধারণা ছিল টনসা যাত্রার এরা কি অত খোঁজ রাখবে, বরং শুনে চমকে যাবে। কিন্তু হলো উল্টো রকম। দ্রোণাচার্য সুবলদার দিকে মুখ তুলে তাকিয়ে বলল,
মাফ করবেন, ব্রিটিশ থিয়েটারে এমন কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। আমরা টনসা যাত্রায় আছি বলে অত হেও ভাববেন না। কৃষকের ঘরের ছেলে, লেখাপড়া শিখেছিলুম, শখ ছিল বড় অভিনেতা হওয়ার। কোনো রকমে স্কুলে ইংরেজি শিক্ষকের একটা চাকরি জুটিয়েছি। টনসা যাত্রা সম্পর্কে একটা বই লেখায় হাত দিয়েছি। ব্রিটিশ থিয়েটার সম্পর্কে আমারও সামান্য কিছু পড়াশোনা আছে। শুধু এখানেই নয়, অনেক জায়গাতেই আমরা অপমানিত হই, লাঞ্ছিত হই। কিন্তু কি করব, অভিনয় কলাবিদ্যাকে যে ভালোবেসে ফেলেছি। সুবলদার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা সবাই লজ্জিত এবং কিছুটা অপরাধ বোধে কাতর। এই দুঃসহ পরিবেশ থেকে মুক্তি দিল নেবুদা, আমাদের বালক সঙ্গের সম্পাদক। নেবুদা বয়সে আমার চেয়ে বেশি বড় নয়, তাই নেবুদা যখন যেমন মনে হয় তাই ডাকি। দলের ম্যানেজার কার্তিক পালকে প্রায় বগল দেবা করে নেবুদা নিয়ে এসেছে। তাকে সাহায্য করছে গোপাল দাস, আলেকজান্ডারের ভারত আক্রমণ পণ্ড করায় যার যথেষ্ট ভূমিকা। গোপাল এসেই বলতে শুরু করলো, ট্রেন ভাগ্যিস লেট কুক। আমি বললাম, তুই থাম, ট্রেন ভাগ্যিস লেট করেনি, লেট করাটাই তো স্বাভাবিক। সুবলদা ম্যানেজার কার্তিক বাবুকে বললেন, এবার শান্ত হয়ে বসুন। এই অবস্থায় আপনি দলের ম্যানেজার হয়ে কেটে পড়লেন। আপনার উচিত ছিল আমাদের সঙ্গে থাকা। কার্তিকবাবু বললেন, সত্যি বলতে কি ভরসা পাইনি। ইতিপূর্বে মাথায় দুবার ইটের ঘায়ের আঘাত, সেলাই করতে হয়েছে। তারপর ভীম আর ধর্মপুত্রকে দর্শক যেভাবে ছেঁকে ধরেছিল তা দেখে আমি ভাবলাম এবার আমার পালা, আজই আমার শেষ দিন। সুবলদা সাহস জোগাবার মতো করে বললেন, শেষ দিন বলে কোনো কথা নেই। আমরা থাকতে কারো কখনো শেষ দিন হবে না। গোপাল বলল, বালক সংঘ থাকতে কারো সে। নেবু একটা ধমক দিয়ে বলল, তুই থাম, দলের ম্যানেজার বলে স্টেশনে যাকে দেখালো তাকে ধরতে গিয়ে দেখি সে একজন রেলের টিকিট চেকার। এরপরেই নেবু তার বাবা ব্রজমোহন বাবুর দিকে তাকিয়ে বলল, তুমি এখানে তলোয়ার নিয়ে বসে বসে হাঁপাচ্ছ কেন? ডাক্তারবাবু তো তোমাকে ঘরের বাইরে যেতে বারণ করেছেন। ব্রজমোহন বাবু ছেলের দিকে তাকিয়ে বললেন, গ্রামের বিপদ মানে দেশের বিপদ। গ্রামবাসীর ঘরে ডাকাত এলে রুখে দাঁড়াতে হবে না, করেঙ্গে ইয়া মারেঙ্গে, তাই চলে এলাম। নেবু অবাক হয়ে আমাদের দিকে তাকাতেই আমি বললাম, ওটা অন্য একটা এপিসোড, মিটে গিয়েছে। এখন আলোচনা হওয়া দরকার পালাটা আবার হবে কি না। দ্রৌপদী একটা বিড়ি ধরাতে গিয়ে থেমে গেল। আমার দিকে তাকিয়ে বলল, বালক সঙ্গের বালকরা যা ঘটে গেল তারপরেও কি কেউ পালা দেখতে আসবে? এলেও তাদের পালা দেখাবে কে? এরপর স্বামীহারা উত্তরার বিলাপ শুনে আবার না মারপিট শুরু হয়ে যায়। নদীতে বাদ দিয়ে তার দাপট রোকা যায়, কিন্তু আপনাদের পলাশডাঙ্গার চৌদিঘির দাপটের এত জোর যে সে কোনো বাঁধই মানে না। ম্যানেজার কার্তিক পাল বললেন, আসরে এসে উত্তরা যখন বিলাপ করতে করতে গায়ের গয়না খুলে শাখা ভাঙে, তখনকার মিউজিক চলাকালীন যে সিচুয়েশন হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। উত্তরার শাখার সঙ্গে সঙ্গে দর্শক আসনের বউরা নিজেদের শাখা ভেঙে ফেলেছিল। তবে হ্যাঁ, সুভদ্রা আর উত্তরার পালায় অতি উত্তম পরিমাণে অর্থ পড়েছিল। গত মাসে ফতেপুরের খয়রামারি গ্রামের কথা, তবে সেখানে দলের কারো প্রাণ সংশয় হয়নি। কিন্তু এখানে যা হলো, ওরে বাবা, কি ভয়ঙ্কর নিশানা শক্তি! যার পিঠ লক্ষ্য করে ছুটছে আদলা ইট তার পিঠে গিয়েই লাগছে। বাপুরে, এরা অলিম্পিকে যায় না কেন? সুবলদা বললেন, সেসব যা হওয়ার হয়েছে, এখন দেখুন পালাটা শুরু করা যায় কিনা। কার্তিক পাল বললেন, আমার অধিকাংশ আর্টিস্ট কোথায়? সবাই তো পালিয়ে গিয়েছে। অভিমন্যু মানে আমাদের রাখালটা কোথায় গেল? গদা পাওয়া গেল কিন্তু ভীম নেই। শ্রীকৃষ্ণকে আমি জামরুল তলা দিয়ে দৌড়তে দেখেছি। জানি না কেষ্টা পালাতে পেরেছে নাকি সেও কোথাও চলে গিয়েছে। ওর আসল নামও কৃষ্ণ মৌলিক।
সবাই ডাকে কেষ্টা মৌলিক বলে। নেবুদার বাবা ব্রজমোহন বাবু বললেন, এই যে ম্যানেজার বাবু, আপনি মাইকে ঘোষণা করুন পালা শুরু হবে। দর্শক এবং আর্টিস্টরা আসরে এসে উপস্থিত হন। আপনি ঘোষণা করুন। ন্যাড়ার বাবা ডাকাত ধরার অস্ত্র হিসেবে সাইকেলের চেন খুলে এনেছিলেন। তিনি বললেন, আপনাদের তলোয়ারের আর সাইকেলের চেনে দিব্যি দিয়ে বলছি, সিকিউরিটির কোনো চিন্তা করবেন না। সুবলদাকে এই সময় নেবু ডেকে নিয়ে বাইরে গেল, সঙ্গে আমাকেও ডাকলো। গ্রিন রুমের বাইরে এসে নেবু বলল, সুবলদা, পালাটা চালু করতেই হবে। সুবলদা বললেন, কিন্তু আর্টিস্ট যদি না পাওয়া যায়? নেবু বলল, যে কজনকে পাওয়া গিয়েছে তাদের দিয়ে চালু হোক। কিছু একটা হওয়া দরকার। মাঠে যত দোকান হয়েছে তাদের প্রত্যেকের কাছ থেকে চাঁদা নিয়েছি। 7 দিনের চাঁদা একসঙ্গে। কথা ছিল সপ্তাহব্যাপী টনসা যাত্রা উৎসব। এবার যদি তা না হয় তবে সবার টাকা ফেরত দিতে হবে। সুবলদা বললেন, তবে দেরি নয়, মাইকে ঘোষণা করে দে। আমরা গ্রিন রুমে ফিরে এসে বললাম, ম্যানেজার বাবু, আপনি ঘোষণা করুন। আমাদের ক্লাবের ছেলেরা আর্টিস্ট খুঁজতে থাকুক। সুবলদা গ্রিন রুম থেকে বেরিয়ে আসতে আসতে দাঁড়িয়ে পড়ে ম্যানেজারকে বললেন, সেই সঙ্গে যে কজন আর্টিস্ট আছে তাদের দিয়ে বিকল্প কিছু করা যায় কি না ভেবে দেখুন। সুবলদা চলে যাওয়ার পর আমি আর নেবু প্রায় পায়ে ধরার ভঙ্গিতে বললাম, একটা কিছু ভেবে দেখুন, পালা তো চালাতেই হবে। ম্যানেজার কার্তিক পাল বললেন, সে আর এমন কি কঠিন। গেল বছর গয়েশপুরে স্কুল বাড়িতে রাম ছাড়া রামায়ণ করে এলুম। দর্শকদের তারিফ, পেলায় ভালো পয়সা, তাও পেলুম। ওসব নিয়ে ভাবছি না, দেখি ঘোষণা করে। মাইকে ঘোষণা শুরু হলো। হ্যালো, আমি টনসা যাত্রা দলের ম্যানেজার কার্তিক পাল কথা বলছি। আমার দলের যে সমস্ত শিল্পী বন্ধুরা আছেন তারা সবাই এসে গিয়েছেন। যারা এখনো আসেননি তারা চলে আসুন। পরিবেশ শান্ত হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরাও আসতে শুরু করেছেন। একটু পরে সংবাদ পাওয়া গেল গদার পিসি অভিমন্যুকে বাড়ি নিয়ে গিয়ে দুধ, খই আর বর্তমান কলা খাইয়ে তার দাওয়ায় শুয়ে বিশ্রাম নিতে বলেছেন। গদা ও তার বাবার নেতৃত্বে এবং অবশ্যই পিসির তত্ত্বাবধানে সাইকেল রিকশায় করে অভিমন্যু আসছে। অভিমন্যু সংবাদে পালা শুরু হওয়ার আশা উজ্জ্বল হলো। কার্তিক পাল বললেন, উত্তরা, সুভদ্রা আর অভিমন্যুকে দিয়ে শুরু করে আস্তে আস্তে যিনি যেমন আসবেন তাকে ইন করিয়ে দেব। হাতে আছে দ্রোণাচার্য, অর্জুন আর ভীষ্ম। ভীষণভাবে দরকার শ্রীকৃষ্ণকে। ভীম, শকুনি, জয়দ্রথ, কর্ণ, দুর্যোধন এদের কোনো সন্ধান এখনো কেউ পায়নি। না ফিরে এলে আর কি করা যাবে, যা আছে তাই দিয়ে চালিয়ে দিতে হবে। ব্রজমোহন বাবুর নির্দেশে গ্রিন রুমে 2 পিস করে পাউরুটি আর ঘুগনি এলো। তারপর চায়ে চুমুক দিতে যাওয়ার আগে দ্রৌপদী বলল, আমি কি শাড়ি পরবো? চায়ের গ্লাসে চুমুক দিয়ে কার্তিক পাল বললেন, ইয়েস, হয়তো প্রয়োজনে কয়েক দৃশ্যের জন্য তোমাকে দুর্যোধন বা কর্ণ সাজতে হবে। আপাতত দ্রৌপদী সেজে থাকো। অভিমন্যু এলো। সেই সঙ্গে এলেন গদার বাবা এবং গদার পিসি। তার হাতে মুড়ো ঝাঁটা দেখে কার্তিক পাল চমকে উঠে বললেন, আবার ঝাঁটা কেন? গদার পিসি বললেন, তোদের ওই অর্জুন আর কেশটাকে খুঁজছি। এই দুধের ছেলেকে কেউ বড়দের সঙ্গে লড়তে পাঠায়? 2 জ্যাঠা এমনই বেয়াক্কেলে। একজন তো পাশা খেলার নামে জুয়া খেলে সর্বস্ব খোয়ালো। এই দুধের শিশুটাকেও রেহাই দিল না। ভাগ্যিস আমরা ছিলুম। এবার পিসি ঝুঁকে পড়ে সাইত অভিমন্যুকে জিজ্ঞেস করলেন, দুধ, খই আর কলা খেয়ে শরীরে বল বল টের পাচ্ছ তো? অভিমন্যু বলল, হ্যাঁ পিসি। পিসি বললেন, আমার বাড়ির দুধ তো জল মেশানো নয়, এই দুধের স্বাদই আলাদা। অভিমন্যুর সঙ্গে কথা শেষ করে পিসি তাকালেন টনসা যাত্রার দলের ম্যানেজার কার্তিক পালের দিকে। তারপর গদাকে বললেন, ইনি আবার কে? গদা উত্তর দিল, দলের ম্যানেজার কার্তিক পাল। পালা আবার চালু করা যায় কিনা তাই নিয়ে আলোচনা হচ্ছিল। গদার পিসি জানতে চাইলেন, কখন পালা শুরু হবে? ম্যানেজার বললেন,
দু একজন শিল্পী এখনো আসেননি, দর্শক তো আসতে শুরু করেছে, তাই একটু অপেক্ষা। পিসি বললেন, তা ভালো, তবে ভীম তো নিজে নিজেই আসতে পারবে না, কেননা ওকে তো মুখুজ্জেদের গোয়ালে বেঁধে রাখা হয়েছে। ভীমের সন্ধান পাওয়া যেতেই ক্লাবের সদস্যরা গিয়ে হরিপদ মুখুজ্জের গোয়াল থেকে ভীমকে ছাড়িয়ে আনলো। মাইকে ঘোষণা শুরু হয়ে গিয়েছে। এবার ম্যানেজারের নির্দেশেই পিন্টু গ্রিন রুমে বসে ঘুগনির শালপাতা চাটতে চাটতে মাইকে গান ধরল। ওগো পুরবাসী, থেকো না কো দূরে, আসরে একা অভিমন্যু বিরাজে, এসো হে পুরবাসী, বলে আবার সেই লম্বা টান। চৌদিঘি গ্রামে আবেগের বাড়াবাড়ি হয় বটে, কিন্তু দর্শক খুব ভালো। ইতিমধ্যে বন্ধনমুক্ত করে ভীমকে আনা হয়েছে। ভীম বলল, দাদা, যুধিষ্ঠির সম্ভবত লোকাল থানার লক আপে। আপনারা কেউ যান, না গেলে কাল সকালেই সদরে চালান করে দেবে। নেবু বলল, কোনো চিন্তা করবেন না, সন্ধান যখন একবার পেয়েছি তাকে মুক্ত করে আনার দায়িত্ব আমাদের। নেবু আর আমরা কয়েকজন আমাদের ভূগোলের স্যার জটিলেশ্বর আচার্যকে নিয়ে থানায় গেলাম। গিয়ে দেখি ধর্মপুত্রের অবস্থা বেজায় কাহিল। থানার দারোগাকে আমাদের স্যার বললেন, আপনি কি ওর গায়ে হাত তুলেছেন? দারোগা সাহেব বললেন, হাত তুলতে যাব কেন? উনি তো নিজের নাম, বাবার নাম কিছুই বলতে পারছেন না, শুধু বলছেন ভুলে গিয়েছি। দারোগা বাবুকে গোটা ঘটনা জানানোর পর ধর্মপুত্র মুক্তি পেল বটে, কিন্তু চৌদিঘির দিকে আর যেতে চাইল না। আমরা ফিরে এসে দেখি আসলে সুভদ্রা থালা নিয়ে বেরিয়েছেন, তার সঙ্গে উত্তরাও। বিবেকরূপী পিন্টু কেঁদে কেঁদে গাইছে, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও, স্বামী পুত্রহারা অনাথিনীদের ভিক্ষা দাও। দর্শকদের অনেকের চোখ ছলছলিয়ে উঠল। চৌদিঘির দেবু মল্লিক ভুলেই ফেললেন। এমন প্যাথেটিক দৃশ্য ভাবাই যায় না। শাশুড়ি আর ছেলের বউ একসঙ্গে কাঁদছে আর ভিক্ষে করছে, তাও কিনা চৌদিঘির মতো গায়ে। আমরা আছি না মরে গিয়েছি? আয় তো মা, থালা নিয়ে এদিকে আয়। উত্তরা সবে থালা নিয়ে দেবু মল্লিকের দিকে বাড়িয়েছে। ওই সময় অভিমন্যুর প্রবেশ। মা, মা, আমি মৃত্যুঞ্জয়ী অভিমন্যু। আজ শিবরাত্রি, তাই শিবের বরে আমি অমরত্ব অর্জন করেছি। উত্তরা কোথায়? আমার উত্তরা? উত্তরা এগিয়ে আস্তে আস্তে বলল, প্রভু, যদি এলেনি তবে ক্ষণিক বিলম্ব করে এলেই তো পারতেন। আমার পেলার পঞ্চত্ব প্রাপ্তি না ঘটালে কি চলছিল না? উত্তরা রেগে চলে গেল। সুভদ্রা, এসো বাছা, বলে অভিমন্যুকে নিয়ে আসন ত্যাগ করলেন। অভিমন্যু ফিরে আসায় বিপুল হাততালি পড়ল। দেবু মল্লিক যে হাত দিয়ে পকেট থেকে টাকা বের করেছিলেন, সেই হাত টাকা সমেত পকেটে ঢুকিয়ে তারপর তিনিও বেজায় হাততালি দিতে লাগলেন। আসরে পালা শুরু হতেই একে একে সবাই আসতে লাগলো। জয়দ্রথর সারা শরীরে কিছু নেই, ডোরা কাটা পাজামার মতো একটা প্যাতে হাফ প্যান্ট, খালি পা। মহাভারতে যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন নাকি জয়দ্রথ শিবের বরে অবদ্ধ ছিলেন, কিন্তু শুধু দিবাকালে। তাই অর্জুন শ্রীকৃষ্ণের সাহায্যে সূর্য আকাশে থাকতেই জয়দ্রথ বধ করেছিলেন। জয়দ্রথ গ্রিন রুমে এসে ধপাস করে বসে পড়ে বলল, আমাকে আর আসরে পাঠিও না। চৌদিঘি না পঞ্চদিঘি, এই জায়গার নাম আমি জীবনে ভুলবো না। ম্যানেজার বললেন, জয়দ্রথ, তুই একটু ঘুগনি পাউরুটি খেয়ে এক গেলাস গরম চা খা, দেখবি শরীর ফ্রেশ হয়ে যাবে। জয়দ্রথ কোনো কথা বলল না। যাত্রা চলতে থাকলো। অভিমন্যু যুদ্ধের খরচ এবং ঘটোৎকচের দাহ কার্যের জন্য প্যালা নিয়ে বেরোলো, সঙ্গে উত্তরা। উত্তরা প্রথমেই দেবু মল্লিকের কাছে গিয়ে বলল, কিছু দয়া করুন। দেবু মল্লিক 5 টাকার নোটটি উত্তরার থালায় দিয়ে বললেন, চিন্তা করো না, যুদ্ধে তোমাদের জয় হবে, বড্ড মিষ্টি মেয়ে। বলে দেবু মল্লিক স্নেহবশত গালটা টিপে দিয়েই বললেন, হে কি, গালটা এত খড়খড়ে কেন?
উত্তরা চলে যেতে যেতে বলল, আজ তো দাড়ি কাটা হয়নি। দেবু মল্লিক যেন থ মেরে গেলেন। অভিমন্যু বধ হলো না বটে, কিন্তু জয়দ্রথ বধ হলো। পালাও কোনো মতে শেষ হলো। দর্শকদের প্রতিক্রিয়া ভালো। যারা যেসব দোকানদার মাঠে দোকান করার জন্য অগ্রিম টাকা দিয়েছিল, তাদের দাবি 7 দিন করতেই হবে। গ্রামের অন্যদের সঙ্গে কথা বলে 7 দিন যাত্রা করার সিদ্ধান্তই বহাল রইল। সেই সুবাদে আমরা কারো কারো কাছ থেকে কিছু চাঁদাও তুললাম। 7 দিন পর ওরা যখন চলে গেল, তখন আমাদের খুব কষ্ট হচ্ছিল। যিনি দুর্গা সেজে মহিষাসুর বধের দৃশ্যে বেজায় খ্যাতি পেয়েছিল, সতীর দেহত্যাগ পালায় সে বিস্তর হাততালি পেল। তার গলার মালা নিলাম হলো 100 টাকায়। এত কাণ্ডের পরেও অভিমন্যু আর উত্তরার গলার দাম 7 আর 10-এর বেশি উঠল না। যাওয়ার সময় আমরা দলের ম্যানেজার কার্তিক বাবুকে বললাম, আমাদের বালক সংঘ আর গ্রামের বিশিষ্টজনদের পক্ষ থেকে আমরা একটি করে খদ্দরের চাদর উপহার হিসেবে দিতে চাই। মোটামুটি সবাই তো এসে গিয়েছেন, তাই সবার হাতে আপনি তুলে দেবেন। দোষ ত্রুটি হলে নিজ গুণে ক্ষমা করে নেবেন। কার্তিকবাবু নেবু আর সুবলদার হাতটা চেপে ধরে বললেন, এভাবে বলবেন না, এত সম্মান দিয়ে কেউ আমাদের বিদায় জানায়নি। আসছে বছর ডাকবেন তো? সুবলদা আর নেবু একসঙ্গে বলে উঠলেন, আপনারা রাজি থাকলে নিশ্চয়ই ডাকবো। জানুয়ারি গোড়াতেই যোগাযোগ করব। খদ্দরের চাদরগুলো কার্তিকবাবুর হাতে দিয়ে নেবু বলল, আপনি আর সবাই একখানা করে নেবেন। শ্রীকৃষ্ণেরটা দেওয়া আছে, যদি ফেরে তাহলে। কার্তিকবাবু বলে উঠলেন, যদি ফেরে না, অলরেডি ফিরে গিয়েছে। জামরুল গাছে খুব কাঠ পিঁপড়ে হয়। খানচারে কাঠ পিঁপড়ের কামড় খেয়ে যখন কাতর, তখন 2 সাহেব আর মেম, ছেলেগুলোর মাথাও ন্যাড়া। তারা এমন কৃষ্ণ পাগল যে আমাদের টনসার কেষ্ট মৌলিককে দেখে আসল কৃষ্ণ দর্শন হয়েছে ভেবে কোথায় কোন আশ্রমে নিয়ে গিয়ে সারা রাত কৃষ্ণ নাম শুনিয়েছে, আর কি সব খাইয়েছে। ভক্তির নামে যে অত্যাচার ভগবান দিনের পর দিন সইতে পারেন, মানুষ কেন তা পারবে? সুবলদা বললেন, সে এখন কোথায়? কার্তিক পাল জবাব দিলেন, সোজা চাকদা চলে গিয়েছে। এখন চলি, আসছে বছর ডাকবেন। গ্রামের অনেকেই স্টেশন পর্যন্ত এলেন এদের তুলে দিতে। ন্যাড়ার বাবা, আশুপাল, দেবু মল্লিকের মতো মানুষও আছেন। সর্বোপরি আছেন গদার পিসি। এই সেদিন পর্যন্ত তাকে সবাই ডাকত পিসি বলে, কিন্তু এখন আর কেউ পিসি বলে না, বলে আলেকজান্ডারের পিসি। টনসা যাত্রার লোকেরাও পিসির ওই নামই জেনে গেলেন। যেমন তেমন নাম নয়, আলেকজান্ডারের পিসি। শেষ করছি দুলেন্দ্র ভৌমিকের লেখা আলেকজান্ডারের পিসি। কেমন লাগলো গল্প অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।